হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ওয়েব সার্ভার। এর আগের ক্লাসে আমরা জেনেছি ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, কি করে তৈরি করতে হয়, তার ভাগ কি রয়েছে আমরা জেনেছি। তো আজকে যেদিকে আমরা ফোকাস করব সেটা হচ্ছে ওয়েব সার্ভার জিনিসটা কি, এর ব্যাপার বৃত্তান্ত কি রয়েছে আমরা জানব। কি বলেছে দেখো, ওয়েব সার্ভার হলো এমন একটি কম্পিউটার, তাহলে মাথায় রাখতে হবে এটাকে একটা কম্পিউটার, যা ওয়েবসাইটের ডেটা সঞ্চয় করে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ওয়েব পেজ সরবরাহ করে। তাহলে কি ব্যাপারটা বুঝতে পারলা যে ওয়েব পেজ, আমাদের একাধিক ওয়েব পেজ থাকে, একাধিক ওয়েব পেজ মিলে কি তৈরি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়, আমরা জেনেছি এর আগের ক্লাসে। তো এই ওয়েবসাইটটাকে যে কম্পিউটারের মধ্যে রাখা হয় এবং আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী রয়েছি তারা খুব সহজেই ওই ওয়েবসাইটটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই তো? তাহলে যে কম্পিউটারের মধ্যে এই ওয়েব পেজগুলোকে রাখা হয় তাকেই বলা হয় ওয়েব সার্ভার। খুব সহজ করে বোঝালাম। কি বলেছে, এগুলি ইন্টারনেটের অন্তর্নিহিত প্রোটোকল। আমরা জানি ইন্টারনেটের অন্তর্নিহিত প্রোটোকল কী কী রয়েছে, এইচটিটিপি রয়েছে, এইচটিটিপিএস রয়েছে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর রয়েছে। এর একটি অপরিহার্য উপাদান, তাহলে মাথায় রাখতে হবে ওয়েব সার্ভারের ক্ষেত্রে কোন প্রোটোকল কাজ করে, এইচটিটিপি এবং এইচটিটিপিএস, এই দু ধরনের প্রোটোকলই কাজ করে। তাদের কাজ করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় উপাদানের প্রয়োজন। সমস্ত ইন্টারনেট সামগ্রী শারীরিকভাবে মানে ফিজিক্যালি কোথাও হোস্ট করা হয় এবং হোস্ট ডিভাইসটি সার্ভার হিসাবে পরিচিত। খুব সহজ করে কনসেপ্টটা তোমাদেরকে বোঝায়। তো আমরা কি বুঝলাম যে একাধিক পেজ মিলে কি তৈরি হয়, একাধিক পেজ মিলে একটা হচ্ছে ওয়েব সাইট তৈরি হয়। যেমন একাধিক আমাদের বইয়ের পেজ নিয়ে কি তৈরি হচ্ছে, একটা বই তৈরি হচ্ছে, সেরকম একাধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। এই ওয়েবসাইটটাকে একটা কম্পিউটারের মধ্যে রাখা হয়, যাকে আমরা কি বলি আমরা হচ্ছে ওয়েব সার্ভার বলি। তাহলে কি এই ওয়েব সার্ভারটা 24/7 24/7 কিন্তু ইন্টারনেট এখানে দেওয়া থাকে এবং ইলেকট্রিক কানেকশন দেওয়া থাকে, যাতে যে কোনো সময় রাত্রি 12টা হোক, তারপরে দুপুর 3টা হোক বা রাত্রি 2টো হোক, যে কোনো সময় যে কেউ ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখান থেকে তথ্যটা নিয়ে নিজেদের কম্পিউটারে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে বা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই সেই সমস্ত তথ্যগুলো দেখতে পারবে বা পড়তে পারবে। এই হচ্ছে ওয়েব সার্ভারের মোটা গল্প। তার মানে যে যে কম্পিউটারের মধ্যে আমরা ওয়েব পেজগুলোকে জমা করে রাখি, ফিজিক্যালি জমা করে রাখি এবং ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্যগুলোকে বা সেই ওয়েব পেজগুলোকে আমরা পড়তে পারি এবং অ্যাক্সেস করতে পারি, সেগুলোই হচ্ছে ওয়েব সার্ভারের কাজ। এবং ওয়েব সার্ভার কি একটা হার্ডওয়্যার অবশ্যই, এবং এটাকে চালাতে গেলে আমাদের সফটওয়্যারের প্রয়োজন পড়বে। এটাই এখানে বলেছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এবং ফিজিক্যালি মানে কি, সেখানে আমরা ওয়েব পেজগুলোকে তৈরি করে রেখে দেবো। যেমন আমরা দেখেছি এইচটিএমএল এর মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি। সেই ওয়েব পেজটা যদি আমাদের মনে করি যে কেউ অ্যাক্সেস করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে ওয়েব সার্ভারের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি এটাই হলো ব্যাপার। আরও একটা খুব সহজ এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তোমরা প্রত্যেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করো, ইউটিউব ব্যবহার করো। তো ফেসবুকের এক্সাম্পলটা যদি বলি তোমাদেরকে, দেখো তোমরা ফেসবুকে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তোমরা তোমাদের ছবি পোস্ট করছো, রাইট? তাহলে সেটা কোথাও না কোথাও তো জমা হয়ে রয়েছে। তাহলে যেখানে আমাদের ছবিগুলো জমা হয়ে রয়েছে সেটাই হচ্ছে একটা কি ওয়েব সার্ভার। খুব সহজ একটা এক্সাম্পল দিলাম। এবার দেখো কিছু বলেছে, আমি একটু জুম করে নিই। কি বলছে, ওয়েব সার্ভার ক্লায়েন্টদের ওয়েব ব্রাউজার, মোবাইল অ্যাপস থেকে অনুরোধ মানে রিকোয়েস্ট আসে, অনুরোধ গ্রহণ করে এবং সেগুলিকে প্রক্রিয়া করে এবং ক্লায়েন্টদের কাছে প্রতিক্রিয়া বা রেসপন্স পাঠায়। মানে আমরা যেগুলো হলো রিকোয়েস্ট করছি যে আমরা এই ওয়েবসাইটটা দেখতে চাই, সেটা আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বা যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে সেই রিকোয়েস্টটা পাঠাই এবং সেখান থেকে তার রেসপন্সটা ফিরে আসে যে আমরা খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। এই হচ্ছে মোটামুটি গল্প। একটি ওয়েব সার্ভারের মূল বৈশিষ্ট্য কি কি এখানে বলে দিয়েছে। এইচটিটিপি এর সমর্থন, ওয়েব সার্ভারগুলি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে এইচটিটিপি এবং এইচটিটিপিএস প্রোটোকল মানে মেনে চলে।
তারপরে দেখো কি বলেছে, রিকোয়েস্ট হ্যান্ডেলিং, মানে আমরা যেগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটাকে হ্যান্ডেল করা। ওয়েব সার্ভার ক্লায়েন্টদের থেকে অনুরোধ বা রিকোয়েস্ট গ্রহণ করে এবং প্রক্রিয়া করে। আমরা কোনো চাইলে একটি কোনো ওয়েবসাইটে খুব গোপন তথ্য চাইলে পড়তে পারবো না, যেটা পারমিশন দেওয়া রয়েছে আমরা সেই তথ্যগুলোই পড়তে পারবো। সেটাই হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি, সেই অনুযায়ী সে আমাদেরকে ফলাফল দিচ্ছে। সম্প্রদানের পরিষেবন, ওয়েব সার্ভার ওয়েব পেজ, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল আমাদেরকে পরিবেশন করেন। অ্যাপ্লিকেশন এক্সিকিউশন, ওয়েব সার্ভারগুলি সার্ভার সাইড স্ক্রিপ্ট এবং অ্যাপ্লিকেশন চালায়, যেমন পাইথন, পিএইচপি, রুবি। তাহলে আমাদের ওয়েব সার্ভারের ক্ষেত্রে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। পাইথন, পিএইচপি, পিএইচপিটাকে তোমরা এইভাবে বলবা পিএইচপি, এটা হচ্ছে বাংলায় কঠিন, ঠিক আছে। তো আমাদেরকে এই স্ক্রিপ্টগুলো চালানো হয় কোনো অ্যাপ্লিকেশন চালানোর জন্য। নিরাপত্তা প্রমাণীকরণ, ওয়েব সার্ভার ব্যবহারের প্রমাণীকরণ, অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং এনক্রিপশন পরিচালনা করে। মানে কি, যে তথ্যগুলো যাবে সেগুলো এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে, যেটা হলো চাইলে কেউ পড়তে পারবে না, ঠিক আছে। যেমন এইচটিটিপিএস যখন তথ্যগুলো যায়, আমাদের রিকোয়েস্ট তথ্যগুলো যখন যায় সেটা এনক্রিপ্টেড ফর্মে থাকে, চাইলে কেউ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে সেই তথ্যগুলো চুরি করে নিতে পারে না। করে নিলেও কোনো লাভ নেই, কারণ ধরে নাও আমি যদি আমার নাম লিখি দ্বীপ, যদি সেটা এনক্রিপ্টেড ফর্মে থাকে, ধরে নাও এই দ্বীপের জন্য মনে করো ডি এর জন্য এরকম কিছু আছে, হ্যাঁ, ডি এর জন্য মনে করো এরকম 32 কমা তারপরে কিছু একটা হোয়াট এভার, মানে ডি এর জন্য এটা, ই এর জন্য মনে করো আবার এরকম কিছু রয়েছে 1 2 ধরে নাও 0 3 এইভাবে এনক্রিপ্টেড ফরম্যাটে থাকে। মানে প্রত্যেকটার জন্য ভিন্ন 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 মনে এমন কিছু লেখা জেনারেট হয় যেটা কোনো মানুষ বা কোনো মানে কম্পিউটার চাইলে পড়তে পারবে না, সেটা শুধু মেশিনটাই জানবে যে এটার জন্য এইটা তথ্যটা রয়েছে। তোমরা দেখবা হোয়াটসঅ্যাপে দেখায় এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে যখন তথ্যগুলো বাইরে বেরোবে মোবাইল ফোনের, তখন সেই তথ্যটা এমনভাবে প্রোটেকশন থাকবে, মিডিল থেকে যদি কেউ চুরিও করে নেয় সেই তথ্য মানে কি রয়েছে কেউ জানতে পারবে না। দেখো কি বলছে, বাজারে বিনামূল্যে এবং অর্থ প্রদানের মাধ্যমে অনেক ওয়েব সার্ভার পাওয়া যায়, মানে ফ্রিতে অনেক ধরনের ওয়েব সার্ভার পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকটি জনপ্রিয় ওয়েব সার্ভারের উদাহরণ হলো অ্যাপাচি, ঠিক আছে, এইচটিটিপি সার্ভার রয়েছে, তারপরে এনজিআইএনএক্স, মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, লাই এইচটিটিপিএর বা লাইট পিডি বলতে পারো, গুগল ওয়েব সার্ভার, জিগআও সার্ভার, কিছু একটা প্রোনাউন্সিয়েশন রয়েছে জিগআও সার্ভার। তো এগুলো তোমরা ব্যবহার করতে পারো। মেনলি আমি এটাকে ব্যবহার করেছি অ্যাপাচি, ঠিক আছে। তো অ্যাপাচিটা খুব সহজ এবং খুব ইজিলি সমস্ত কাজ করা যায়। ওয়েব সার্ভারগুলি বিভিন্ন পরিষেবা সম্পাদন করা যেতে পারে, যার মধ্যে রয়েছে ডেডিকেটেড সার্ভার, শেয়ার্ড হোস্টিং, ক্লাউড কম্পিউটিং, তারপরে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এগুলো কি জিনিস আমরা পরে বুঝবো বা নিচে মেবি দেওয়া রয়েছে। তো ক্লাউড কম্পিউটিং এর মধ্যে দেখো কিছু কিছু বড় বড় কোম্পানিরা, যেমন AWS হলো অ্যামাজনের, গুগল ক্লাউড রয়েছে। তো এই নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলো পরিষেবা আমরা কিন্তু পাই ওয়েব সার্ভারগুলি থেকে। এবার দেখো কি বলছে, ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং মানে কি, মোটা কথায় যদি খুব সহজ করে বলি, ওয়েব হোস্টিং মানে যে কম্পিউটারের মধ্যে আমরা হচ্ছে আমাদের ওয়েব পেজটাকে রাখছি, সেই কম্পিউটারের মধ্যে রাখাকে আমরা খুব সহজ কথায় বলতে পারি হচ্ছে ওয়েব হোস্টিং। এবার ওয়েব হোস্টিংটা কি? ওয়েব হোস্টিং হলো এমন একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের তৈরি ওয়েবসাইটগুলি ইন্টারনেটে হোস্ট করতে দেয়, মানে ইন্টারনেটের সাথে যুক্ত এমন একটা কম্পিউটারের মধ্যে রাখতে দেয় যাতে যে কেউ চাইলে 24 ঘন্টা সেই তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই রাখার প্রক্রিয়া বা যেখানে রাখছি সেটাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং। হোস্টিং হলো এমন একটি সিস্টেম যেখানে ওয়েবসাইটের ডেটা, যেমন ইমেজ, টেক্সট, ভিডিও ইত্যাদি রাখার জন্য সার্ভার স্পেস ভাড়া করা হয়। এই তথ্যগুলো যে রাখবো, যেমন মোবাইল ফোনে আমাদের পিকচার রয়েছে, ভিডিও রয়েছে, তাহলে এগুলোর জন্য প্রত্যেকটা স্পেস লাগে। সেম টু সেম একইভাবে যদি আমরা হচ্ছে কোনো আমাদের ওয়েবসাইটে পিকচার রয়েছে, ভিডিও রয়েছে, টেক্সট রয়েছে, প্রত্যেকটা তো কোনো না কোনো জায়গা তো লাগবে।
তাহলে আমাদের এমন একটা কম্পিউটারের প্রয়োজন যেটা 24 ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে এবং 24 ঘন্টা আমাদের কি ইন্টারনেট হাই স্পিড ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত রয়েছে, রাইট? এবার সেটা আমরা কি করলাম, একটা হলো অ্যামাউন্ট পে করে ভাড়া করে নিলাম এবং ভাড়া করার পরে আমাদের তথ্যগুলো সেখানে রাখলাম এবং সেই তথ্যগুলোকে যে কোনো সময় চাইলে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওয়েবসাইটের ওয়েব হোস্টিংয়ের মোটামোটা গল্প। একটি ওয়েবসাইটে যাবতীয় ফাইল এবং ডেটাবেস যেখানে জমা থাকে, এবং ডেটাবেসটা কি বোঝাচ্ছি, এবং ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সে ওয়েবসাইটটিকে ভিজিট করা যায়, যেটা একটু আগে বললাম যে ইন্টারনেট ব্যবহার করে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। এবার হলো ডেটাবেসটা কি। ডেটাবেসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ডেটাবেসটা কি, ডেটাবেসের মধ্যে আমাদের কিছু ওয়েবসাইটের, ধরে নাও একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে কি স্কুলের ওয়েবসাইট, রাইট? এবার আমরা তো ওয়েবসাইটে তো এটা পাবলিশ করব না যে কোন টিচার কত স্যালারি পায়, কোন টিচারের অ্যাড্রেস কি, তার আধার কার্ড নাম্বার কি, প্যান কার্ড নাম্বার কি, এগুলো তো আমরা পাবলিকলি প্রকাশ করব না। এটা পার্সোনাল কোনো কাজে লাগতে পারে, তাই তো? তো পার্সোনাল না, অফিসিয়াল কোনো পারপাসে লাগতে পারে, তো সেগুলো তো আমরা পাবলিকলি রাখবো না। তাহলে আমরা এমনভাবে রাখবো বা এমন একটা জায়গায় রাখবো যেটা হচ্ছে শুধু প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবার তোমরা যদি মনে করো একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, একটা ব্যাংকের ক্ষেত্রে এসবিআই ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি, কিন্তু আমি অ্যাজ এ পার্সন হিসাবে তোমার বা XYZ কোনো ব্যক্তির কি আমরা হচ্ছে কত টাকা তার অ্যাকাউন্টে রয়েছে, তার টাকাকে আমরা উইথড্রল করতে পারবো না। কারণ কি, সেটা একটা ডেটাবেসের মধ্যে তথ্যগুলো সঞ্চয় করা রয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তি সেটাকে অ্যাক্সেস করতে পারবে বা স্পেসিফিক কিছু ব্যক্তি সেটাকে অ্যাক্সেস করতে পারবে। মোটামোটা ডেটাবেসে এটা একটা গল্প, আমি আরও পরে ইন ডিটেলসে বোঝাবো। চলো, এবার কি বলেছে, আমরা যখন কোনো ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করি, তার মানে কি আমাদের ওয়েবসাইটকে ইউজ করতে গেলে কিসের প্রয়োজন, ব্রাউজারের প্রয়োজন। তখন আমরা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত হই। তার মানে কি, যখন আমরা সেটাকে অ্যাক্সেস করতে চাইছি তখন আমরা কি মানে সরাসরি সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। এর ফলে আমরা আমাদের সার্ভার থেকে ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি ব্রাউজ করতে পারি। তার মানে যখন আমরা ওই ওয়েবসাইটগুলোকে ইউজ করছি তার মানে সার্ভারে প্রবেশ করে আমরা সেই প্রত্যেকটা ডেটাকে কিন্তু অ্যাক্সেস কিন্তু করতে পারছি। এবার কি বলছে, ওয়েবের হোস্টিংয়ের প্রধান কাজগুলি কি, স্টোরেজ প্রদান করা, সার্ভার, ব্যান্ডউইথ, ডোমেন নেম ম্যানেজমেন্ট বোঝাচ্ছি। স্টোরেজ, ওয়েব হোস্টিং প্রদানকারী ওয়েবসাইট, ফাইল, ডেটাবেস, ইমেলের জন্য স্টোরেজ স্পেস প্রদান করে। তাহলে আমাদের এই স্টোরেজের প্রয়োজন হয় ফাইল রাখার জন্য, ইমেজ রাখার জন্য, তাহলে এগুলো আমাদেরকে স্টোরেজে প্রদান করছে। সার্ভার, ওয়েব হোস্টিং প্রদানকারী এমন সার্ভারগুলি বজায় রাখে যা ওয়েবসাইটের ফাইলগুলি সংরক্ষণ করে এবং পরিবেশন করে। তার মানে কি, সার্ভারের মধ্যে আমরা ডেটাবেসটাকে সঞ্চয় করতে পারছি এবং চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী কোয়ারি চালিয়ে তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে সার্ভারে মোটামুটি তথ্যগুলোকে আমরা জমা করে রাখতে পারছি। ব্যান্ডউইথ, আচ্ছা সার্ভার তো আমরা আগেও পড়েছি যে সমস্ত কিছু ম্যানেজ করে, সমস্ত রিকোয়েস্ট দেখাশোনা করে, এটাও কিন্তু সার্ভার বলা যেতে পারে। ব্যান্ডউইথ, ওয়েব হোস্টিং প্রদানকারী ওয়েবসাইটের ট্রাফিক এবং ডেটা স্থানান্তর পরিচালনা করতে ব্যান্ডউইথ প্রদান করে। এবার মনে করো বলছিলাম যে যেটা হলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে সেটা কিন্তু হাই স্পিড ইন্টারনেট লাগবে। কারণ কি, একটা ওয়েবসাইট যেটার মধ্যে রয়েছে সেখানে একাধিক ব্যবহারকারী সেটাকে অ্যাক্সেস করতে চাইবে। তার মানে কি, প্রত্যেক দিকে ওকে মাথা লাগাতে হবে, কম্পিউটার বা সার্ভার মেশিনটা শক্তিশালী হতে হবে, পাশাপাশি সেখানে হাই স্পিড ইন্টারনেট কানেকশন হতে হবে, যাতে মানে মানে একাধিক ব্যক্তি যদি সেই তথ্যগুলো অ্যাক্সেস করতে চায় যেন সেই রকম ইন্টারনেট পরিষেবা থাকে, সেই তথ্যগুলো যেন তারা অ্যাট এ টাইমে পেতে পারে। তার জন্য যেন ওয়েবসাইটটা যেন লোডিং না হতে থাকে, বা প্রবলেম যেন না হয়, ক্র্যাশ যেন না হয়ে যায়। তাহলে এখানে ব্যান্ডউইথ সাহায্য করে। ব্যান্ডউইথটা মানে ক্র্যাশের ক্ষেত্রে সাহায্য করে না, ব্যান্ডউইথটা মোটামোটা গল্প হচ্ছে এটা। ব্যান্ডউইথ কি করে, আমাদের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করে কম্পিউটারটাতে। তাহলে আমরা যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমরা ওয়েবসাইটটাকে ইউজ করতে চাই, আমরা তো শুধু একা চাচ্ছি না ওয়েবসাইটটাকে ইউজ করতে, একাধিক ব্যবহার করে চাইছে, তখন যেন সে যেন সেরকম মানে পাওয়ারফুল ইন্টারনেট পরিষেবা পায় যাতে তারা খুব সহজেই প্রত্যেককে সেই তথ্যগুলো দিতে পারে।
এটা হচ্ছে ব্যান্ডউইথের মোটামুটি গল্প। খুব সহজ করে যদি বলি, যেমন দেখো তোমার কাছে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা রয়েছে, মেবি ধরে নাও তোমার কাছে 5G পরিষেবা রয়েছে, আমাদের 4-5 জন রয়েছে যাদের কাছে আমরা 4G পরিষেবা রয়েছে। স্বাভাবিকভাবে তোমার ইন্টারনেট স্পিডটা বেশি চলবে। এবার তুমি যদি আমাকে হটস্পট দাও, একজনকে যদি হটস্পট দাও, তাহলে কি মানে ইন্টারনেট স্পিডটা কিন্তু মোটামুটি বজায় থাকবে। তোমার 5G, আমার 4G, এবার 4G বাদ দাও, তোমার 5G থেকে তুমি তোমার মোবাইল থেকে আমাকে হটস্পট দিলা, প্রথম আমাকে আমাকে দিলা, তা তোমার ইন্টারনেট স্পিডটা কিন্তু তুমি যা পাচ্ছ তার থেকে কিন্তু একটু কমবে। তুমি আমার পরে আরেকজনকে দিলা, তখন কিন্তু আরেকটু স্পিড কমলো, তুমি আরেকজনকে দিলা, তখন আরেকটু স্পিড কমলো। এইভাবে যখন তুমি একাধিক ব্যক্তিকে দিয়ে দিবা, দেখবা প্রত্যেকে কিন্তু ইন্টারনেট স্পিড কমে গেছে, তাহলে সেখানে কিন্তু ব্যান্ড উইথটা কমে যাচ্ছে, তাই তো? তাহলে যদি তোমার ইন্টারনেট স্পিড বেশি থাকে, যদি ব্যান্ড উইথ বেশি থাকে, তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা হচ্ছে ইন্টারনেট পরিষেবা বা ইন্টারনেটকে সহজে অ্যাক্সেস করতে পারবো। তাহলে একটা ওয়েবসাইট তো খুব মূল্যবান জিনিস, তো সেই ক্ষেত্রে ব্যান্ড উইথটা সবসময় ভালো রাখতে হয়। তারপরে কি বলছে, ডোমেন নেম ম্যানেজমেন্ট, আমরা ডোমেন নেম পড়ে এসেছি। ওয়েব হোস্টিং প্রদানকারী প্রায় ডোমেন নেম নিবন্ধন, রেজিস্ট্রেশন এবং পরিচালনা পরিষেবা প্রদান করে। আমি মনে করছি যে আমি দ্বীপ নামে একটা হচ্ছে ডোমেন নিব, রাইট? তাহলে ওয়েব হোস্টিং যেখানে আমরা করছি সেখান থেকে আমরা হচ্ছে ডোমেন নেমটাকে রেজিস্ট্রেশন করতে পারবো বা পারচেজ করতে পারবো, এটাই বলেছে এখানে। নিরাপত্তা, সিকিউরিটি, ওয়েব হোস্টিং প্রদানকারী সংস্থাগুলি ওয়েবসাইটগুলিকে হ্যাকিং, ম্যালওয়্যার এবং অন্য অন্য হুমকি থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করে। মানে কি, কোথাও কেউ আমাদের তথ্য চুরি করে নিতে চাইলো, কোনো ভাইরাস ঢুকিয়ে দিতে চাইলো, এই সমস্ত জিনিস ওয়েব হোস্টিং কোম্পানি নিজের থেকেই দেখে নেয়। ঠিক আছে, তারপরে কি, তারপরে যেটা রয়েছে, তারপরে খুব ইম্পর্টেন্ট, প্রযুক্তিগত সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট। ওয়েব হোস্টিং প্রদানকারী গ্রাহকদের তাদের ওয়েবসাইট পরিচালনা করতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। যে আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম হচ্ছে, আমার পেমেন্ট গেটওয়েতে কোনো প্রবলেম হচ্ছে ওয়েবসাইটে, তাহলে এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওয়েব হোস্টিং যারা প্রদান করছে তারা কিন্তু আমাদের টেকনিক্যাল সাপোর্টও কিন্তু প্রোভাইড করে। ওকে, এবার দেখো কি বলছে, ওয়েব হোস্টিংয়ের ধরন। ওয়েব হোস্টিংয়ে অনেক ধরনের ধরন রয়েছে। একটা হচ্ছে শেয়ার হোস্টিং, একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, আরও রয়েছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, তারপরে রয়েছে হচ্ছে ক্লাউড হোস্টিং, তারপরে রয়েছে হচ্ছে রিসেলার হোস্টিং, তারপরে রয়েছে কো লোকেশন হোস্টিং। ঠিক আছে, আর হচ্ছে ওয়েব হোস্টিংয়ের সুবিধা রয়েছে। চলো দেখি, আমরা পড়ে নিই কী বলেছে এখানে গল্পটা। দেখো এখানে যেটা বলেছে, শেয়ার্ড হোস্টিং মানে আমরা হচ্ছে প্রত্যেকে ভাগ 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 করে নিব। শেয়ার হোস্টিংটা কি? এই ধরনের ওয়েব হোস্টিং একাধিক ওয়েবসাইট একটি একক সার্ভার এবং সংস্থান শেয়ার করে। মানে কি, একটা কম্পিউটার, রাইট, একটা কম্পিউটারকে আমি মনে করো আমি দিলাম একটা, আমি হোস্ট করলাম, এখানে তুমি হোস্ট করলাম, রাম হোস্ট করলো, শ্যাম হোস্ট করলো, যদু হোস্ট করলো, এইভাবে একটা কম্পিউটারই 5 জন, তার 5 জনের ডেটা এর মধ্যে রয়েছে এবং 5 জনকে সমস্ত তথ্যগুলো স্টোর করছে এবং প্রত্যেককে পরিষেবা প্রদান করছে। এটা হচ্ছে শেয়ার হোস্টিং। মানে বলে না, শেয়ারে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, কিন্তু শেয়ারে যাব, তার মানে কি ওই গাড়িতে আমরা 4 জন বা 5 জন উঠবো এবং সেমভাবে কিন্তু কন্ট্রিবিউট করে দেবো, রাইট? এবারে হচ্ছে রুম রেন্ট নিয়ে থাকে অনেকে, যে একটা রুম রেন্ট নিয়ে নিল এবং 3-4 জন থাকছে, যা তার যা ভাড়া প্রত্যেকে মানে সমানভাবে ভাগ করে দিল। তাহলে এটা হচ্ছে শেয়ার হোস্টিংয়ের গল্প। শেয়ার হোস্টিং তৈরি করার মূল কারণ হলো কম দামে পরিষেবা প্রদান করা, যেটা একটু আগেই বললাম। যদি তুমি যদি একটা গাড়ি রিজার্ভ করো, তোমার একার ক্ষেত্রে 5,000 টাকা লেগে যাবে, তোমরা যদি 5 জন যাও 1,000 টাকা করে লাগবে, তাহলে দামটা আমার সস্তায় হয়ে গেল, এটাই হলো ব্যাপার। এতে সার্ভার রিসোর্স যেমন প্রসেসিং পাওয়ার, র্যাম ও স্টোরেজ প্রতিটি ব্যবহারকারীদের মধ্যে ভাগ করে দেওয়া থাকে। সাধারণ ছোট ওয়েবসাইট হোস্টিং করার জন্য শেয়ার্ড হোস্টিং ব্যবহার করা হয়। মানে ছোটো ছোটো কোনো ওয়েবসাইট যেটা হয়তো খুব ব্যান্ডউইথের প্রয়োজন নেই, অল্প স্টোরেজ ক্যাপাসিটি হলেই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করি। আর তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা যে কম্পিউটারে হোস্ট করব তার তো র্যামেরও প্রয়োজন, হার্ডওয়্যারেরও প্রয়োজন,
সিপিইউ এর প্রয়োজন, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন, রাইট? তো যদি বুঝতে অসুবিধা হয় ব্যাপারটা কি রয়েছে যে স্যার একটু ডেসক্রাইব করুন, আমি পরে তোমাদেরকে বলে দেবো বা কমেন্ট করে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। এবার দেখো ডেডিকেটেড সার্ভার কি বলছে, এই ধরনের হোস্টিং একটি পুরো সার্ভার রিসোর্স এটি ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে, মানে একটাই কম্পিউটার, একটাই তার মধ্যে ওয়েবসাইট আমরা আপলোড করব এবং তার জন্য শুধুমাত্র বরাদ্দ থাকে, তার জন্য এক্সট্রা কিছু আর কোনো ওয়েবসাইট আমরা তার মধ্যে আপলোড করব না বা এক্সট্রা কোনো ইনফরমেশন তার মধ্যে আমরা আপলোড করব না। ডেডিকেটেড হোস্টিং পরিষেবার ব্যবহারকারীরা চাহিদা মতন রিসোর্স এবং স্টোরেজের ব্যবহারকারীকে প্রদান করা হয়। এক্ষেত্রে বাজেটের উপর নির্ভর করে সার্ভার রিসোর্স বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। এই ধরনের সার্ভার সাধারণত একটি অ্যাডভান্স ব্যবহারকারীর জন্য বেশি প্রযোজ্য। ডেডিকেটেড হোস্টিং দু ধরনের, একটা হচ্ছে ম্যানেজ, একটা হচ্ছে আনম্যানেজ। মানেটা বোঝাচ্ছি, ডেডিকেটেড মানে কি, একটাই কম্পিউটার ধরে নাও, সেই কম্পিউটারের মধ্যে শুধুমাত্র তোমার ওয়েবসাইটটাই থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন একটা বড় সংস্থা, তারা হচ্ছে একটা সার্ভার কোম্পানি খুলেছে, এবার বলে দিলাম যে পার্টিকুলার আমার এত জিবির জায়গা লাগবে এবং এত জিবি আমার র্যাম লাগবে, এতটা প্রসেসিং পাওয়ার লাগবে, তো আমাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা কম্পিউটার সেপারেটভাবে দিয়ে দিল এবং এতটা ব্যান্ডউইথ লাগবে। মানে কম্পিউটার বলছি, তোমরা মানে মনে মনে একটা আইডিয়া করো না, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। এবার আমাকে যখন দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পরে কি হলো, আমি সেখানে আমার ওয়েবসাইট থেকে আপলোড করলাম এবং সেখান থেকে আমি ভালো পরিষেবা পাচ্ছি। কারণ কি, শুধুমাত্র আমার জন্যই সেটা তৈরি করা হয়েছে, সেই জন্য আমি অবশ্যই বারবার বেনিফিট পাচ্ছি বা আমি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি। মনে করো তোমাদের একটা সাইকেল রয়েছে, 5 জন বান্ধবীর একটা সাইকেল বা 5 জন বন্ধুর একটা সাইকেল রয়েছে, প্রত্যেকে যদি ইউজ করো তাহলে কি কারো সেম টাইমে প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে সে মানে সেই জিনিসটা পাবে না। কিন্তু যদি তোমার ক্ষেত্রেই একটা সাইকেল বরাদ্দ করা থাকে, তাহলে মানে তোমার সুবিধা, তোমার যে কোনো সময় তুমি সেটাকে ইউজ করতে পারছো এবং তুমি সেটাকে যে কোনো সময় নিজের মতন চেঞ্জ করতে পারছো। এটাই হচ্ছে ডেডিকেটেড হোস্টিংয়ের একটা মোটামুটি গল্প। আর একটা বলেছে ম্যানেজ, একটা হচ্ছে আনম্যানেজ। যদি আমি ম্যানেজ নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে যে ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে সে সমস্ত কিছু দেখে নেবে, কি করে সিকিউরিটি দিবে, কি এই করবে, কি আপগ্রেড হবে, হেন তেন সমস্ত বিষয় সে দেখে নেবে। আর আনম্যানেজের ক্ষেত্রে কি, সমস্ত কিছু নিজেকে দেখতে হবে। এটা হচ্ছে আনম্যানেজের গল্প। ওকে, এবার কি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ডেডিকেটেড রিসোর্স সহ একটি ভার্চুয়াল সার্ভার কয়েকটি ওয়েবসাইটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই যে যেমন দেখলাম ডেডিকেটেড রিসোর্স, আমার একটা ওয়েবসাইটে এই রিসোর্স রয়েছে, সেখানে আমি একটা সার্ভার মানে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমার তথ্যগুলোকে আপলোড করে দেবো, রাইট? তো কয়েকটা ওয়েবসাইটের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া হয়। ভিপিএস হোস্টিং মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং হলো এমন একটি বিষয় যেখানে একটি পার্সোনাল হোস্টিং স্পেস পাওয়া যায় যা শুধুমাত্র ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকে। মানে আমার পার্সোনাল পারপাসে আমি শুধু হোস্টিং করলাম, যতদিন পর্যন্ত প্রয়োজন ততদিন পর্যন্ত ইউজ করলাম এবং আমি নিজের ইচ্ছা মতন সমস্ত কিছু বাড়াতে কমাতে প্রত্যেকটা জিনিসই করতে পারি। এখানে ব্যবহারকারীর একটি ওয়েবসাইট হোস্ট করতে পারে অথবা একাধিক সার্ভিস হোস্ট করতে পারে। এতে রিসোর্স অন্য কোনো ব্যবহারকারীর সাথে ভাগ করে নিতে হয় না। ভিপিএস হোস্টিং ব্যবহারকারীকে একটি রুট অ্যাক্সেস দেওয়া হয় যাতে ওই ব্যবহারকারী সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণ এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সুবিধা প্রদান করে, যা তাদের অন্তর্নিহিত অপারেটিং সিস্টেমের মৌলিক পরিবর্তন যেমন সফটওয়্যার ইনস্টলেশন বা রিমুভ করতে পারে। আচ্ছা, এটাকে খুব আরেকটা সহজ করে বোঝাচ্ছি, মোটামুটি প্রত্যেকটা রিলেটেড। ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা কি, মনে করো আমি একটা আমার কম্পিউটার যেটা হলো 24/7 ইন্টারনেট কানেকশন, ইলেকট্রিসিটি, ব্যান্ডউইথ ভালো রয়েছে, তৈরি করলাম। তৈরি করার পরে আমার কাছ থেকে XYZ নামে একটা ব্যক্তি সেটা কিনে নিল, ঠিক আছে? এবার তারপরে সে ম্যানেজ করছে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, সে নিজের জন্য ইউজ করতে পারে, আবার অন্য কাউকে ভাড়াও দিতে পারে, ঠিক আছে? এরকম ব্যাপার। এবং আমার কাছ থেকে যখন নিল সেটা টোটাল অ্যাক্সেসটা সে পেয়ে গেল। যেমন মনে করো 10তলা ফ্ল্যাট হয়েছে, রাইট? তুমি হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট কিনে নিলা, তাই তো? এরপরে তুমি চাইলে সেই ফ্ল্যাটের রঙও পরিবর্তন করতে পারো, তুমি চাইলে ডিজাইনও পরিবর্তন করতে পারো, তুমি চাইলে ফার্নিচারও পরিবর্তন করতে পারো। কিন্তু তুমি যদি ভাড়া নাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি সব কিছু পরিবর্তন করতে পারবে না।
তুমি কিন্তু রং পরিবর্তন করতে পারবে না, ডিজাইন পরিবর্তন করতে পারবে না। তুমি চাইলে মানে অ্যাসেট বা তোমার ফার্নিচার পরিবর্তন করতে পারো, এর বেশি কিন্তু কিছু পারা যায় না। তো এটাই হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের মোটামুটি গল্প। এবার দেখো কি বলেছে ক্লাউড হোস্টিং। ক্লাউড হোস্টিং বলতে স্থানীয় সার্ভার মানে বা ব্যক্তিগত কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা দূরবর্তী সার্ভারগুলিতে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা ডেটা হোস্ট করার অনুশীলনকে বোঝায়। ক্লাউড হোস্টিং সার্ভারে ভৌত অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণ একটি ক্লাউড পরিষেবা প্রদানকারী দ্বারা পরিচালিত হয়, যা ব্যবহারকারীদের তাদের নিজস্ব হার্ডওয়্যার বিনিয়োগ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই চাহিদা অনুযায়ী কম্পিউটার সংস্থা অ্যাক্সেস করতে দেয়। ক্লাউড হোস্টিং মানে কি, বড় বড় কোম্পানি অ্যামাজন, গুগল তারা কি করছে, তাদের নিজের জায়গায় 24/7 ইন্টারনেট কানেকশন উইথ ইলেকট্রিসিটি এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন তাদের কাছে রয়েছে। এবার আমি পে করলাম, সে আমাকে ভাড়া দিয়ে দিল, রাইট? ভাড়া দিয়ে সমস্ত কিছু চলে, সেখানে আমি ডেটা রেখে দিলাম, আর তারাই আমি পরিচালনা করছি এবং বাদ বাকি সমস্ত দায়িত্ব তাদের, কিভাবে ব্যাকআপ রাখবে, কি করবে না করবে, সমস্ত দায়িত্ব তাদের। তাহলে কিন্তু অ্যামাজনের সার্ভার কিন্তু আমাদের বাড়িতে নেই, আমাদের কাছে নেই, সেটা কিন্তু অনেক দূরে অন্য কোনো দেশে রয়েছে, সেখান থেকে আমরা ভাড়া নিয়ে সমস্ত কিছু চালাচ্ছি। সেটাই হচ্ছে ক্লাউড হোস্টিংয়ের ব্যাপার। এবার হচ্ছে কি ক্লাউড হোস্টিং গতানুগতিক হোস্টিং সার্ভারগুলির মতো নয়। এখানে হোস্টিং সার্ভিস তৈরি করার জন্য সিঙ্গেল সার্ভার ব্যবহারের পরিবর্তে একাধিক সার্ভার ব্যবহার করা হয়, যেটা আমি বললাম ডেটা ব্যাকআপ। কারণ মনে করো আমার ডেটা এখানে রয়েছে, একটা কম্পিউটারে রয়েছে, রাইট? কোনো কারণবশত এই কম্পিউটার ক্র্যাশ হয়ে গেল, তাহলে কিন্তু তথ্যগুলো কিন্তু সমস্ত কিছু কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তাই তো? সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তাহলে ওদের দায়িত্ব সেটাকে মাল্টিপাল সার্ভারে রাখা, রাইট? পাশাপাশি কোনো সার্ভার ডাউন চললে অন্য কোনো সার্ভার থেকে গিয়ে সেই তথ্যগুলোকে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, সেই রিকোয়েস্টটাকে আমাদের ব্যাক করে দেওয়া। যেমন মনে করো গুগলের সার্ভার, গুগল কোনো সময় দেখেছো যে ডাউন হয়ে যায়? গুগলের কি একাধিক সার্ভার রয়েছে বা একাধিক কম্পিউটার রয়েছে, কোনো সময় যদি একটা ডাউন চলে তখন আরেকটা আপ থাকে, তখন সেখান থেকে সেই রিকোয়েস্টগুলো আমরা ঠিকঠাক মতন পেয়ে যাই। এবং বলছে ক্লাউড হোস্টিং সিস্টেম সেন্ট্রালাইজড রিসোর্স পুল সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে কী ধরনের সিস্টেম, এখানে দাগ দিবা, সেন্ট্রালাইজড রিসোর্স পুল সিস্টেম ব্যবহার করা হয়। কিন্তু ওয়েবসাইট একটি নির্দিষ্ট সার্ভারের পরিবর্তে কয়েকটি ইন্টারকানেক্টেড সার্ভার থেকে রিসোর্স শেয়ার করে। এর ফলে সার্ভার বিকল হলেও অন্য সার্ভার থেকে ওয়েবসাইটে কোনো সমস্যা ছাড়াই লোড হয়। একটা কম্পিউটার খারাপ হয়ে গেল, তাহলে অন্য কম্পিউটার থেকে সেই তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। বর্তমানে ক্লাউড হোস্টিং এর নিরাপত্তা ব্যবস্থা, আনলিমিটেড স্পেস, বিরতিহীন রিসোর্স শেয়ার সিস্টেম সহ অন্য অন্য কারণে পুরো হোস্টিং মার্কেট দখল করে নিয়েছে। ক্লাউড বলতে কিন্তু এখানে মেঘ না, ক্লাউড বলতে মানে দূরবর্তী কোনো কম্পিউটারে আমরা ভাড়ার মাধ্যমে আমরা সেখানে তথ্যগুলোকে স্টোর করছি এবং কি খুব সহজেই সেটাকে যে কেউ অ্যাক্সেস করতে পারছে। সিকিউরিটি, ডেটা ব্যাকআপ, এভরিথিং রেসপন্সিবিলিটি ক্লাউড সার্ভিস প্রোভাইডারের রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাউড হোস্টিংয়ের গল্প। এবার কি রিসেলার হোস্টিং, নিজে কিনছে বিক্রি করছে, রিসেলার। এই ধরনের হোস্টিং পরিষেবা যেখানে একজন গ্রাহক রিসেলার আর একটি ওয়েব হোস্টিং প্রদানকারীর কাছ থেকে হোস্টিং স্পেস ক্রয় করে। মানে আমি হোস্টিং বিক্রি করি, আমার কাছ থেকে নিল এবং তারপর সেই জায়গাটি তাদের নিজস্ব গ্রাহকের কাছে পুনরায় বিক্রি করে। এবার আমার কাছ থেকে তুমি কিনলা এবং তুমি তোমার ফ্রেন্ডদের কাছে বিক্রি করলা, তাহলে সেটা হচ্ছে রিসেলিং হলো। রিসেলার হোস্টিং ব্যক্তি বা ছোট ব্যবসাকে তাদের ক্লায়েন্টদের অন্তর্নিহিত অবকাঠামো পরিচালনা না করে ওয়েব হোস্টিং পরিষেবা অফার করার অনুমতি দেয়। তার মানে এই সমস্ত অনুমতিগুলো তারা পেয়ে যায়। এটি প্রধানত একটি বিজনেস মডেল, এটা একটা বিজনেস মডেল। নিজের পরিষেবা উন্নত বা ব্যবসা লাভ বাড়ানোর উদ্দেশ্যে হোস্টিং কোম্পানিগুলি হোস্টিং রিসেল দেওয়ার জন্য উন্মুক্ত করে দেয়। উক্ত হোস্টিং কোম্পানির থেকে হোস্টিং কিনে সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করা হলো রিসেলার হোস্টিং। মানে কি, আমি ধরে নাও হোস্টিঙ্গার বলে একটা ওয়েবসাইট প্রোভাইডার রয়েছে, গোডাডি রয়েছে, তাদের কাছ থেকে আমি 10টা সাইট কিনে নিলাম, রাইট? কিনে নিয়ে আমি আমার প্রয়োজন মতন তাদের অন্য আমার ছোটো ছোটো কোম্পানির কাছে, অন্য অন্য ব্যক্তির কাছে সেটা একটু
বেশি দামে বিক্রি করছি, তাহলে সেটা হচ্ছে রিসেলিং হোস্টিং, রাইট। এবার হচ্ছে কো লোকেশন হোস্টিং। এই হোস্টিং পরিষেবা গ্রাহকের একটি ওয়েব প্রদানকারী ডেটা সেন্টারে তাদের নিজস্ব সার্ভার সংরক্ষণ করে, মানে একটা হোস্টিং প্রদানকারী এবং তাদের সমস্ত ডেটা নিজস্ব সার্ভারেই সংরক্ষণ করে রাখছে। কো লোকেশন হোস্টিং হলো একটি সার্ভার হাউজিং, তাহলে একটি সার্ভারের একটা ঘর। এই হোস্টিং সিস্টেমে কোনো তৃতীয় পক্ষ থার্ড পার্টি ডেটা সেন্টার কোম্পানি তাদের বিল্ডিংয়ের ভিতরে অবস্থিত ফিজিক্যাল সার্ভারে অ্যাক্সেস করার অনুমতি প্রদান করে। মানে কি, আমি চাইলে এখান থেকে আমি তথ্যগুলো নিতে পারবো এবং তাদের যে ফিজিক্যাল মানে তাদের যে হার্ডওয়্যারগুলো রয়েছে তাদের হার্ডওয়্যারগুলোকেও আমরা গিয়ে অ্যাক্সেস করতে পারবো। চাইলে আমরা অপারেটিং সিস্টেম পরিবর্তন, আমরা চাইলে নিজেরাই সমস্ত কিছু পরিবর্তন বা আপগ্রেডেশন করতে পারবো হার্ডওয়্যারের মধ্যে, যেমন র্যাম বাড়ানো, র্যাম কমানো, তারপরে সিপিইউর পাওয়ার বাড়ানো, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এর ফলে যে গ্রাহক তার ওয়েবসাইটটি তৃতীয় পক্ষের ডেটা সেন্টারে অবস্থিত সার্ভারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং ডেটা সেন্টারের পরিকাঠামো, নিরাপত্তা এবং সংযোগ থেকে উপকৃত হন। তার মানে এই সমস্ত ঝামেলাগুলো থেকে তারা সবসময় অবগত থাকে, মানে বেরিয়ে থাকে এবং তারা এখান থেকে লাভ পায়। ওকে, এবার ওয়েব হোস্টিং এর সুবিধা খুব সহজ জিনিস, প্রচুর সুবিধা রয়েছে। গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। নির্ভরযোগ্যতা, যে কোনো টাইমে সেটাকে অ্যাক্সেস করতে পারছি, হ্যাঁ, আপগ্রেড করতে পারছি। নির্ভরযোগ্যতা রয়েছে, চাইলে ধরে নাও কোনো নোটিফিকেশান আমরা দিব, তাহলে ওয়েবসাইটে খুব সহজে দিয়ে দিতে পারছি। তাহলে তার ফলে আমাদের ওয়েবসাইট যদি না থাকে দিতে পারবো না। এবং নির্ভরযোগ্যতা বলতে এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং তারপরে রেসপন্সিবিলিটি তাদের। নিরাপত্তা, যে শক্তিশালী কম্পিউটার রয়েছে, হ্যাকিংয়ের হাত থেকে বাঁচানো। রক্ষণাবেক্ষণ, সেই সমস্ত কোম্পানি যাদের কাছ থেকে আমরা কিনছি তারা সেটা ব্যাকআপ করবে, আপডেট করবে তাদের সফটওয়্যারের, তাহলে রক্ষণাবেক্ষণ তারাই করবে। নমনীয়তা, বিভিন্ন ধরনের হোস্টিং, শেয়ার্ড, ভিপিএ, ডেডিকেটেড, এই সমস্ত অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমাদের। সহায়তা, হোস্টিং কোম্পানিগুলি তাদের টেকনিক্যাল সাপোর্ট আমাদের দিচ্ছে। স্কেবিলিটি, প্রয়োজন মতন স্পেস বাড়িয়ে কমিয়ে নির্দিষ্ট বাজেটের মধ্যে ওয়েব হোস্টিং করা যায়। মানে কি, মানে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতন কমাতে পারি, বাড়াতে পারি, নিজেদের ইচ্ছা মতন চেঞ্জ করতে পারি, অন্য কোনো জায়গায় যেতে পারি, এই সমস্ত স্কেবিলিটিগুলো রয়েছে। এবার কি ওয়েব হোস্টিংয়ের অসুবিধা, প্রদানকারীর উপর নির্ভরতা, যে প্রদান করছে তার উপর আমাকে অবশ্যই নির্ভর থাকতে হচ্ছে। সীমিত নিয়ন্ত্রণ, খুব চাইলে পরিবর্তন করতে পারবো না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই রয়েছে। নিরাপত্তার ঝুঁকি, কোনো ক্ষেত্রে আমরা এমন জায়গায় তথ্যগুলো রাখলাম যেখান থেকে তথ্য চুরি হয়ে গেল বা আমাদের লস্ট হয়ে গেল তথ্য, তো সেই ক্ষেত্রে আমাদের ভালো কোম্পানিকে চুজ করতে হবে। তারপরে কি, ডাউন টাইম, কোনো সময় যদি ইন্টারনেট পরিষেবা বসে যায় বা কোনো প্রবলেম হলো, তখন সেটা সবসময় মানে সেই মুহূর্তে কাজ করছে না, সেটা আপডেট করতে বা সেটা ঠিক করতে টাইম লাগবে। কোনো সময় যদি হ্যাক হয়ে যায় তাহলে সেই ডেটাটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে, আমাদের সার্ভার ক্র্যাশ করে গেলে ডেটাগুলো নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। ব্যান্ডউইথ, তো ব্যান্ডউইথ সবসময় হাই থাকতে হবে, নাহলে তথ্য অ্যাক্সেস করা যাবে না, বারবার সার্ভার বলছি তোমাদের ওয়েবসাইট খুলবে না, এই সমস্ত প্রবলেমগুলো হবে। সামঞ্জস্যতা সমস্যা, নির্দিষ্ট সফটওয়্যার বা স্ক্রিপ্টের সাথে সামঞ্জস্যের সমস্যা দেখা দিতে পারে। কোনো আমরা কোড দেখলাম, সেখানে প্রবলেম দেখা গেল, সেখানে কোনো ফল্ট দেখা গেল, তো সেই সমস্ত প্রবলেমগুলো রয়েছে। চুক্তিমূলক বাধ্যবাধকতা, কিছু চুক্তি থাকে যে এত টাইম থেকে এত টাইমের মধ্যে, তারপরে তারা রেট বাড়িয়ে দিতে পারে বা প্রবলেম সৃষ্টি করতে পারে, এই ধরনের ওভারঅল ব্যাপারগুলো রয়েছে। তো আই হোপ তোমাদের ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার সম্পর্কে আমি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তোমরা এই ভিডিওটা দেখে আই হোপ উপকৃত হবা এবং পড়াগুলো কমপ্লিট করে নিবা। প্রত্যেকটা টপিক কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এবং প্রত্যেকটা কিন্তু প্রায় মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ।